আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসার উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার উপর আমি 5টা পয়েন্ট আপনাদেরকে বলবো, যে 5টা পয়েন্ট আপনি যদি মেনে চলেন তাহলে আপনার স্টুডেন্ট ভিসাটা পাওয়া হয়তো অনেকটা ইজি হয়ে যাবে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা ভিডিওটা ফলো করতে পারেন, হয়তো উপকৃত হবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যা বলছিলাম, আজকে হচ্ছে আমি 5টা টিপস আপনাদেরকে দিব, যে 5টা টিপস আপনার কাজে লাগবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে দেশের বাইরে আপনি যদি পড়তে যাওয়ার ইচ্ছা থাকে। তো ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আইএলটিএস। অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা হচ্ছেন স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চান, বাট আইএলটিএস করতে চান না। আইএলটিএসকে বাঘের মতো ভয় পান। অ্যাকচুয়ালি আপনি যদি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চান, লাইক আপনি যদি ইউএসএতে যেতে চান, আপনি যদি ইউকেতে যেতে চান, আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ, এইসব দেশে যদি আপনি যেতে চান, আপনি আইএলস ভয় পেলে তো হবে না। বিকজ অফ ওইসব দেশে হচ্ছে আপনাকে কনভারসেশন করতেই হবে, আপনাকে কথা বলতেই হবে হচ্ছে ইংলিশে। সো আপনি যদি ইংলিশকেই ভয় পান তাহলে ওই দেশে যাওয়াটাই আপনার জন্য আমি মনে করি ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি জেএলপিটি করতে পারেন, আপনি জাপান যেতে পারেন, আপনি কোরিয়ান ভাষা শিখে কোরিয়া যেতে পারেন। মানে আমি বলছি না আপনি ওই কোরিয়ায় যেতে হবে, জাপানে যেতে হবে, আপনি ইউএসএতে যান, সমস্যা নেই, বাট আইএলসকে ভয় পাওয়া যাবে না। ভয়কে জয় করতে হবে। সো আইএলসটা ফার্স্টে কমপ্লিট করতে হবে। এখন অনেক ভার্সিটি আছে যেগুলো হচ্ছে আইএলস আপনাকে 5.5 পাইলেও নিয়ে নেবে বা 6 পাইলেও নিয়ে নেবে। সো 5.5 বা 6 এগুলো পাওয়া তো খুব কঠিন কিছু না। আপনি একটু প্রিপারেশন নিলেই দেখবেন পেয়ে যাবেন। আর এমন না যে আপনাকে আমি বলতেছি আপনি 8 পেতে হবে, আপনাকে ব্যান্ড হচ্ছে 9 পেতে হবে, এরকম না। আপনি অ্যাটলিস্ট 6 তো তুলতে পারবেন যদি আপনি হচ্ছে একটু প্রিপারেশন নেন, তাহলেই পারবেন। সো ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে আইএলস ক্লিয়ার করতে হবে। আপনাকে আইএলসে একটা স্কোর করতে হবে, মিনিমাম 6 স্ট্যান্ডার্ড বলা যায়, মিনিমাম স্ট্যান্ডার্ড। সো 6 আপনাকে পাইতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যা অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি দেশের বাইরে, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চান লাইক ইউএসএ, তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। আপনার টার্গেটটা অ্যাকচুয়ালি কোন দেশ, আপনি কোন দেশে যেতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি ইউএসএতে যেতে যাচ্ছেন, ফাইন, আপনি ইউএসএতে ট্রাই করবেন, বাট অল্টারনেট কিছু কান্ট্রি আপনাকে রাখতে হবে। বিকজ অফ আপনি ইউএসএতে ট্রাই করলেন, আপনি ফেল করলেন, আপনি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি হতাশ হয়ে যাবেন। সো সেটা হওয়া যাবে না। কারণ এমন না যে আপনি ট্রাই করলেই ইউএসএতে পেয়ে যাবেন, স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন, এমনটা না হইতেই পারে। আপনার সব কিছু ওকে আছে, আপনার সব কিছু পারফেক্ট, তারপরও আপনাকে ভিসা অফিসার রিজেক্ট করে দিতে পারে। সেক্ষেত্রে কিছু করার থাকে না, কিছুটা আপনার লাকের উপরও ট্রাস্ট রাখতে হবে, ফেইথ রাখতে হবে। সো আপনাকে কিন্তু অল্টারনেট কিছু কান্ট্রি অপশন রাখতে হবে। লাইক আপনি যেহেতু আইএলস করেছেন, সো আপনি অবশ্যই ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে যাচ্ছেন। দ্যাটস ওয়ে অল্টারনেট ওয়ে কী হতে পারে, কানাডা হতে পারে, ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে। সো এইসব দেশ আপনি অল্টারনেট অপশন হিসাবে রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্টে যেটা বলবো আপনাকে হচ্ছে, আপনি যে কোর্স করতে যাবেন সেই কোর্সটা অবশ্যই আমি বলবো আপনার বাংলাদেশে যে কোর্সটা ছিল সেটার সামঞ্জস্য রেখে আপনি সেই কোর্সে সিলেক্ট করতে হবে। লাইক আমি একজন ফার্মাসিস্ট, আমি বাংলাদেশে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট, আমি হচ্ছে বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ফার্মেসিতে। তো আমি যদি এখন ইউএসএতে যেতে চাই, আমি যদি বলি যে আমি যদি ট্রাই করি যে কম্পিউটার সায়েন্সের উপর আমি ওখানে যে আবার মাস্টার্স করব, যদিও আমি মাস্টার্স করেছি বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে, এখন আমি যদি বলি আমি আমেরিকাতে একটা ভার্সিটিতে ট্রাই করব যে কম্পিউটার সায়েন্সের উপর আমি মাস্টার্স করব, বাট এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমি মনে করি না, কারণ ওই সাবজেক্টটা আমার জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। সো আমি কেন সহজ একটা অপশন থাকতে আমি কঠিন অপশনে যাব? আমার জন্য চুজ করা কোনটা বুদ্ধিমানের কাজ হবে? ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, যেহেতু আমি অলরেডি নিয়ে মাস্টার্স করেছি। সো আমি যদি ফার্মাসিউটিক্যাল টেকনোলজির উপর পড়তে চাই, আমার জন্য কিন্তু এটা সহজ হবে, কম্পারেটিভলি ইজি হবে। সো এই জিনিসটাই বললাম যে ট্র্যাক চেঞ্জ না করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, যে আপনি কোন প্রোগ্রামে যেতে যাচ্ছেন, আপনার বর্তমানে বাংলাদেশে যে ট্র্যাকে ছিলেন সেই ট্র্যাকে থাকলেই সবচেয়ে ভালো হবে। এমনটা না যে ট্র্যাক চেঞ্জ করা যাবে না, যাবে, বাট সেক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সো বুদ্ধিমানের কাজ হবে ট্র্যাক চেঞ্জ না করা। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিটা কোন গ্রেডের আছে। কখনোই আমি সাজেস্ট করবো না একদম লো গ্রেডের কোনো ইউনিভার্সিটিতে আপনি ট্রাই করেন। আপনি অবশ্যই
ভালো একটা ইউনিভার্সিটিতে ট্রাই করবেন, বাট তার মানে এটা না আমি বলতেছি একদম টপ লেভেলের ইউনিভার্সিটিতে আপনি ট্রাই করেন না, তা নাও করতে পারেন, আপনার ম্যারিট অনুযায়ী আপনি ট্রাই করেন, বাট একদম লো গ্রেডের না, সেটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে ইউনিভার্সিটির লোকেশনটা কোথায়, কারণ আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এক এক লোকেশনে আছে, লাইক বাংলাদেশে চিটাগাংয়ে আছে, রাজশাহীতে আছে, ঢাকাতে আছে। এখন এক এক জায়গায় লিভিং এক্সপেন্স কিন্তু সেম না। এখন আপনি এই কারণে হচ্ছে দেখতে হবে আপনি কোন ইউনিভার্সিটি চুজ করতেছেন, সেই ইউনিভার্সিটিটা কোন রিজিয়নে আছে, কোন দেশের কোন রিজিয়নে, ওইখানের লিভিং এক্সপেন্সটা কীরকম এবং ওইখানে পার্ট টাইম জবের ফেসিলিটিটা কীরকম, এগুলো আপনাকে আগে থেকে রিসার্চ করে বের করে নিতে হবে। কারণ আপনি তো ওখানে থাকবেন, আপনি সেলফ ফাইন্ডিংসে গেলেন, মানে আপনি হচ্ছে মানে নিজের টাকা পয়সা খরচ করেই গেলেন, থাকলেন, হ্যাঁ, আপনি কোনো স্কলারশিপ পেলেন না, আপনি নিজের টাকায় গেলেন, বাট তারপরেও তো আপনি ওখানে যেহেতু জব করবেন, পার্ট টাইম জব করবেন না, করবেন অবশ্যই, সেক্ষেত্রে জব ফেসিলিটিটা কীরকম আছে কি নাই, তারপরে হচ্ছে আপনি ওখানে তো থাকবেন, খাবেন, তাই না, সো সেখানে আপনার খরচটা কীরকম হবে, সো এগুলো নিয়ে আপনাকে আগে থেকে রিসার্চ করতে হবে। লাইক আপনাকে জানতে হবে আপনার ভার্সিটিটা আপনি কোন জায়গায় চুজ করতেছেন, সেখানে থাকা খাওয়ার খরচ কীরকম, সেখানে জব ফেসিলিটি কীরকম, পার্ট টাইম জব ফেসিলিটি কীরকম, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। তাহলেই আপনি বুদ্ধিমান হবেন, যেখানে হচ্ছে এক্সপেন্স কম, লিভিং এক্সপেন্সটা কম্পারেটিভলি কম এবং জব ফেসিলিটি, পার্ট টাইম জব ফেসিলিটি কম্পারেটিভলি ভালো, সেখানে যাওয়া, সেই এলাকায় যদি কোনো ইউনিভার্সিটি থাকে সেটা সিলেক্ট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তারপরে যেটা বলবো লাস্ট 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যদি আপনি ইউএসের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনাকে ভিসা অফিসারের সামনে কিন্তু একটা ইন্টারভিউ ফেস করতে হবে। সেটার জন্য আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে, আপনাকে প্রিপারেশন নিতে হবে, কারণ ভিসা অফিসার কিন্তু আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে রিজেক্ট করে দিতে পারে। আপনি অলরেডি ইউএসএ থেকে I-20 পেয়েছেন, আপনি অফার লেটার পেয়ে গেছেন, অনেক কিছু পেয়ে গেছেন, বাট তারপরেও আপনাকে রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা কিন্তু ওনার আছে। সো আপনাকে কিন্তু ওই ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। আপনাকে হয়তো কোশ্চেন করতে পারে যে আপনি ওই ইউনিভার্সিটির নাম কোথা থেকে শুনেছেন, আপনি কেন ওই দেশেই পড়তে যাবেন, কেন ইউকেতে যাবেন না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। সো এই ধরনের আপনাকে কিন্তু কোশ্চেন করতে পারে, এবং আমরা জানি ইন্টারভিউতে কিন্তু একটা কোশ্চেন থেকে আরও 10টা কোশ্চেন করা যায়, ব্যাক টু ব্যাক কোশ্চেন। লাইক আপনাকে একটা কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের একটা অ্যান্সার আপনি দিলেন, সেই অ্যান্সার থেকে কিন্তু আবার আরেকটা কোশ্চেন করা যায়। সো আপনি জাস্ট একটু প্রিপেয়ার থাকতে হবে যে ভিসা অফিসার আমাকে এই ধরনের কোশ্চেনগুলো করতে পারে, আমি এই অ্যান্সারটা দিব, এই অ্যান্সারটা দিলে আমাকে আবার এটার জন্য এই কোশ্চেনটা করতে পারে, সেটার অ্যান্সার কী হবে। আশা করি বুঝতে পারছেন, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। সো আশা করি এই 5টা টিপস যদি আপনি মেনটেন করেন, আপনি ফলো করেন, আপনার দেশের বাইরে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে মুভ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা তো লাইক তো করবেনই, পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিন।